আগে জানলে ভালো করে পড়াশোনা করতাম, একটা বড় ধরনের চোর হইতাম। জন্মগ্রহণ করা করছে, এটা একটা পাপ, প্রথম পাপ। দ্বিতীয় পাপ হচ্ছে এই দেশে ব্যবসা করতে আসছি। আগে জানলে ভালো করে পড়াশোনা করতাম, একটা বড় ধরনের চোর হইতাম, হয় আমলাতন্ত্রে যাইতাম, চুরি করতাম, 2 নম্বরই করতাম। আমি মনে করি টোটাল সিস্টেমটাই করাপ্টেড। যখন সিস্টেমে থাকে তখন কথা বলে না, আর যখন সিস্টেম থেকে বের হয় তখন সিস্টেমের বিরুদ্ধে বলে। এটা একটা দ্বিচারিতা। বাংলাদেশের যারা আমলাতন্ত্রে আছে তারা বেস্ট স্টুডেন্ট বলে আমরা মনে করি। তাদের কেন ক্ষোভ আমাদের দেশের প্রতি, কেন তাদের বিদ্বেষ আমাদের দেশের সাধারণ মানুষের প্রতি, কেন তারা চেয়ারে থাকলে বোঝে না, চেয়ার থেকে বের হলে বোঝে? এটা আমার বড় কোশ্চেন। বিচার বিভাগ থেকে কথা বলা যাবে না, কোনো কিছু নিয়ে কথা বলা যাবে না। আজকে রাজনীতিতে দুর্বৃত্তায়ন, পাশাপাশি আমলাতন্ত্রে দুর্বৃত্তায়ন। এই কারণে আজকে সাধারণ মানুষ, এই 18 কোটি মানুষ একটা নাবিশ্বাস উঠছে। আমাদেরকে এমনভাবে বিভাজন করে দেওয়া হয়েছে পলিটিক্যালি, সব কিছুতে বিভাজন আমাদের। তো এই বিভাজন থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে বলে আমরা মনে করি না, যদি এটা পলিটিক্যাল বক্তব্য। কিন্তু না, আমি এটা আসতেছি, সেটাই আমাদের নিয়ে যে কথা বলবে। আপনারা ভয় পান কেন কথা বলার সময়? বাধা দিচ্ছেন কেন? না, বিভাজন এমন একটা জায়গায় চলে গেছে, কেউ কথা বলছে না। আর সব এমনভাবে চাটে, এমনভাবে চাটুকার, এমনভাবে তেলবাজ, এমনভাবে শিক্ষিত দুর্বৃত্ত, তাদের প্রত্যেকটা বড় বড় জায়গায় এই গভর্নমেন্টও বসিয়েছে। আই এম সাফারার ফর দ্যাট। কোথাও ন্যায্য বিচার নাই। সবচাইতে রাষ্ট্রের বড় কর্মকর্তা যদি অন্যায্য কাজ করেন, তখন কথা বলার কোনো জায়গা নাই। তো আমরা হয়তো কথা বলতে পারবো না ফিউচারে। প্রশ্ন হচ্ছে কোথায় অনিয়ম নাই। আর সবচেয়ে বেশি খড়গ পোহায় আমাদের মতো যারা প্রান্তিক ব্যবসায়ী বলি আমরা, প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে আমরা কাজ করি। আপনি দেখবেন সর্বোচ্চ সবসময় অভাব শুধু গার্মেন্ট সেক্টরে। বিটিএমই, বিজিএমই, বিকেএমই, তাদের অভাবগ্রস্ত শেষ হয় না। তারা ব্যাংকের টাকা সব নিয়ে গেছে। শুনতে খারাপ লাগবে, আমি অনেক ডিবেট করি, আমি প্রমাণ করে দিব। তারা মানে কিভাবে মানে আনহেলদি কম্পিটিশন করে দেশটাকে একটা জিম্মি করে ফেলছে। আর দুর্বৃত্তায়ন তো আছে যারা টাকা চুরি করে দেশ থেকে চলে গেছে। কিন্তু ওই তাদেরকে মনোযোগ দিতে গিয়ে আরেকটা সেক্টর তৈরি হয়েছে, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে মুড়ি বিক্রি করে, ঝাড়ু বিক্রি করে, এবং তারা সমস্ত প্রান্তিক যারা ছোট ছোট উদ্যোক্তা আছে তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমাদের দেশের স্বাস্থ্য খাতে একটা ভয়ঙ্কর চিত্র তুলে আসছে। আমরা স্বাস্থ্য খাতে যে ভয়াবহ চিত্র, তার কারণ হচ্ছে সাধারণ ছোট ছোট চিপস, যা দরকার কয়েকটা কোম্পানি কম্পিটিশন করে তাদের মিডিয়ার মাধ্যমে বেকারি খারাপ, এইটা খারাপ, ওইটা খারাপ, কিন্তু তাদের সমস্ত খারাপ প্রোডাক্ট আপনার বাজারে 6 লাভ। সেই বাজারে ওই প্রোডাক্ট নিয়ে কিন্তু কোনো আপনার এখন পর্যন্ত শুনি নাই বিএসটিআই বলেন কোনো ল্যাব তারা করেছে। যাক, এটা একটা বিষয়। শেষে আসি, এখন চক্রান্ত শুরু হয়েছে রেস্তোরাঁ নিয়ে। আপনি জানেন যে আমরা 2 বছর আগের 2022-23-এর অর্থ বছরে 4,82,000 রেস্তোরাঁ ছিল সারা বাংলাদেশে, সরকারি বিবিএসের জরিপে। আমরা গত মাসে এনবিআর থেকে একটা ডাটা যে কোনোভাবে নেওয়ার চেষ্টা করেছি। আমরা চেয়েছিলাম, দেয়নি, উল্টো আমাদের কাছে ডাটা চায়। 10,000 রেস্তোরাঁ নিবন্ধিত, মাত্র 500 কত কোটি টাকা গত বছর রেভিনিউ দেওয়া হয়েছে। এটা শুনে আমি নিজেও শকড। আমি সরকারের বিভিন্ন ফোরামে বলেছি, এতদিন আপনাদের কথা শুনেছি, আপনারা আমার কথা শুনেন। আমার কথা শুনতে হবে, আমার বলতে আমার সমিতির কথা। আমি 4 থেকে 5 গুণ ভ্যাট এই নেক্সট জুন থেকে বা জুলাই সেশন থেকে নেক্সট জুন পর্যন্ত আদায় করে দিব। যদি আদায় করে দিতে না পারি তাহলে যে কোনো ব্যবস্থা নেবেন। সমস্যা হচ্ছে যখনই আপনি বিরোধী দলে থাকেন বা অন্য চেয়ারে থাকেন, তখন আপনি আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শোনেন এবং আমাদের ব্যথায় ব্যথিত এবং আমাদের সাথে প্ল্যান করেন। যখনই আপনারা ক্ষমতায় যান, তখন আপনাদের হাতে কোনো সময় হয় না। বাজেটের আগে তোড়ঝোড় করে 1-2 মাস বিভিন্ন আলোচনা হয়, ওই প্র্যাকটিসে কিন্তু আসলে কাজের কাজ কিছু হয় না। সারা বছর যদি সেক্টর ওয়াইজ যদি কোনো সরকারের ঊর্ধ্বতন যারা দেশ চালাচ্ছেন, আমি বলবো প্রথমেই পলিটিক্যাল যারা দায়িত্বে আছেন, যারা ক্ষমতায় আছেন তারা, দ্বিতীয়ত যারা আমলাতন্ত্রে আছেন, তারা সবাই মিলে, এবং আমরা যারা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছি, প্রত্যেকটা সেগমেন্ট অনুযায়ী, যে রেস্তোরাঁ খাত নিয়ে আজকে বসবো, দোকান নিয়ে আজকে বসবো, আজকে প্লাস্টিক শিল্প নিয়ে বসবো, তা না করে ওনারা করেন কি, লোক দেখানোর জন্য একদিনে 40টা 30টা অ্যাসোসিয়েশনকে ডাকেন, 1-2 মিনিটের বেশি কথা বলতে দেন না, অ্যানালাইসিসও করেন না। ওই যে একটু আগে কথা শুনছিলাম, ভালোই লাগছিল,
যে এনবিআর এর একটা রিসার্চ উইং আছে, তাদের কাজ কি? রিসার্চ তো করতে হবে। এখন আসি আমার মূল পয়েন্ট, এই হচ্ছে আমার একটা কষ্টের জায়গা থেকে পালানোর জায়গা নাই, কারণ টাকা পয়সা নাই, পালা যায় কী করবে, আবার এই বয়সে অন্য দেশে যায় জিরো থেকে শুরু করতে হবে। তো এই জন্য ক্ষোভটা আমি বলতেছি দেশের জনগণের উদ্দেশ্যে। এই দেখেন, আপনি ওই দিন একটা মিডিয়া সবার সামনে বলেছিলাম যে ভ্যাটের কর্মকর্তাকে বেঁধে রাখা হয়েছে বাঞ্চারমপুরে। কেন বেঁধে রাখা হয়েছে? আর অত্যাচার সহ্য হয় না। সামনে এমন দিন আসবে, আমি বলে যাচ্ছি আজকে আপনাকে, এই দেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি হচ্ছে। কারণ একদল খাবে, লুটপাট করবে, তারা বিত্ত বৈভব করবে, দেশ থেকে নিয়ে যাবে। পলিটিক্যাল দল তারা একটা ক্ষমতায় এসে অনেক আমাদেরকে আশার বাণী শোনাবে, আর আরেক দল নিষ্পেষিত হবে, দিনের পর দিন পুঁজি হারাবো, দিনের পর দিন আমাদের ব্যবসা বন্ধ হবে। একটা রাষ্ট্র এইভাবে চলতে পারে না। আরেকটা কথা বলা হচ্ছে, সেনাবাহিনীর এত বড় সেনাবাহিনী, তারা ওই দিন একজন শুনছিলাম মিষ্টি বিক্রি করে, চানাচুর বিক্রি করে, তাদের ব্যয় কত? তারা 5 স্টার হোটেল চালায়। আমাদের ট্যাক্সের টাকায় সেনাবাহিনী 5 স্টার হোটেল চালাবে? ডিওএইচএস তাদের, পিওএইচএস তাদের, কেউ কথা বলছে না। পুলিশ তাদের মতো সাথে কম্পিটিশন করছে। বিমান বাহিনী পানি বানায়, সেই পানি এয়ারপোর্টে বিক্রি করছে। তাহলে এইভাবে এত বড় বাহিনী পুষে লাভ কি? কেউ কথা বলছে না। আমি জানি আমার উপর খড়গ আসবে, আই ডোন্ট কেয়ার, কারণ আমাদের একটা 3 ভাগের 1 ভাগ 2 ভাগ সময় চলে গেছে, আর 1 ভাগ আসে। এই 1 ভাগ গিদরের মতো বাঁচতে চাই না, আওয়াজ তুলতে চাই যে এই রাষ্ট্র কি আসলে চেঞ্জ হবে? যেইভাবে 24শে জুলাই প্রতারণা হয়েছি আমরা, আজকে তাদের হাতে ক্ষমতা কুক্ষিগত, কেউ ব্যবসায়ীদের নিয়ে বসছে না। আপনি বাজেট কম, তার মানে কি আমাকে চাপকায় টাকা তুলবেন? আপনি কথা শুনছেন না আপনারা। এখন আসি, দেখেন আমাদের সেক্টরটাকে একটা চাঁদাবাজির একটা হাতিয়ার বানানো ফেলা হয়েছে। এই যে 10,000 মাত্র নিবন্ধিত, বাকি 4,72,000 রেস্তোরাঁ কই গেল? এইটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমরা এবার অর্থমন্ত্রী মহোদয় ডেকেছিলেন আমার কথা বলার পরে, সেখানেও মাত্র আমরা 5-7 মিনিট উনি শুনেছেন, উনি অনেক ব্যস্ত ছিলেন। আপনি যদি কথা আমার না শুনেন, আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। আর ভয় দিয়ে আমাদেরকে আর চালাতে পারবেন না। ভয় আর করে লাভ কি? কারণ আপনি তো আমার কথা শুনছেনই না। আপনি কি করে আপনি আমার এই প্রবলেমগুলো সলভ করবেন? প্রথম কথা হচ্ছে, আমাদের এখানে চিকেন ফ্রাই বিক্রি করলে 10% আপনার এসডি দিয়ে রাখছে। এসডি কেন দিয়েছে বিগত গভর্নমেন্ট, মানে শেখ হাসিনার গভর্নমেন্ট? বিকজ অফ এইখানের কিছু পত্রিকা তার বিরুদ্ধে লিখেছিল। তাদের কনসার্ন হচ্ছে একটা বিদেশি রেস্টুরেন্ট, তাদেরকে যাতে ব্যবসা মুনাফা করতে না পারে। আমরা যা শুনেছি, এনবিআর থেকেই বলেছে 10% এসডি চাপিয়ে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, 10% এসডির কারণে চাঁদাবাজি করতে সুবিধা হয়, কারণ আমরা তো এসডি দিতে পারবো না। কোনো কাস্টমার 10% ভ্যাট, 10% এসডি, কোনো জায়গায় 15% ভ্যাট, কোনো জায়গায় এআইটি, এই সব কিছু মিলে একটা রেস্তোরাঁ টিকে থাকা ভেরি ডিফিকাল্ট। তারপরে দেখেন, আমি লাস্ট একটা কথা না বললেই না, ধর্মের অজুহাত দিচ্ছে সবাই যে এই দেশে আপনি ইম্পোর্ট করছেন অ্যালকোহল, কিন্তু আপনি আবার নিজে বলছেন এটা মাদক। তাহলে মাদক কেন ইম্পোর্ট হবে? সারা ঢাকা শহর মাদকে সয়লাব, সারা বাংলাদেশ। আপনি রাত হলে বের হওয়া একটা দুঃসাধ্য ব্যাপার। আমরা দেখছি চেষ্টা করছে গভর্নমেন্ট এই মাদকের ব্যাপারে জিরো টলারেন্স বলছে সব গভর্নমেন্টই, কিন্তু আজ পর্যন্ত মাদক নির্মূল হয় নাই। সেইখানে অ্যালকোহল ইম্পোর্ট করে আনার পরে সেটা ডিউটি হচ্ছে 600%। তো এখন আপনি দেখেন, অ্যালকোহল নিয়ে কথা বলছে না কেউ। অ্যালকোহল কিন্তু বিভিন্ন ইম্পোর্টাররা নামে বেনামে নিয়ে আসছে। সেই অ্যালকোহলও যদি রেস্তোরাঁয় বিক্রি করে, সেখানে 15% ভ্যাট, 10% এসডি, আরও অন্যান্য ট্যাক্স তো আছেই। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, সরকার রেভিনিউ চাই, আমি একটা রাস্তা দেখাতে চাই। অ্যালকোহল তো পাওয়া যাচ্ছে বাজারে, টাকা দিলেই পাওয়া যাচ্ছে। সেইখানে একটা চোর পুলিশ খেলা চলছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারা কিছু মাসোয়ারা পায়, মানে মাসোয়ারার একটা বন্দোবস্ত। এনবিআর একটা ওইখানে অভিযান চালায়, সেই অভিযানে একটা ভালো মাসোয়ারা পায়। পুলিশ অভিযান চালায়, একটা মাসোয়ারা পায়। মানে সবাইকে, কিন্তু এটা কিন্তু চলছে। আপনি বৈধ বার আছে, বৈধ ক্লাব আছে, সব কিছু আছে, কিন্তু অ্যালকোহল থেকে আপনি ট্যারিফ কমাবেন না। আপনি অজুহাত দিচ্ছেন কি? আপনি অজুহাত দিচ্ছেন যে এটা আমার ধর্মীয় সেন্টিমেন্ট, কিন্তু বাজারে তো পাওয়া যাচ্ছে টাকা দিয়ে। তাহলে সরকার কি হচ্ছে? সরকার বিরাট রেভিনিউ, আমরা মনে করি 10 থেকে 15,000 কোটি টাকা অ্যালকোহল থেকে রেভিনিউ আপনার চুরি হয়। অ্যালকোহল কিন্তু কনজিউম বন্ধ হয় নাই, অ্যালকোহল কিন্তু আপনার প্রোডাকশনও বাংলাদেশে হচ্ছে। তাহলে কি হলো? দ্বিচারিতা হচ্ছে এইটা আমাদের দেশে। এটা আমি একটা ফাঁকে বলা, আমি উৎসাহিত করছি না, আমি বলছি যে সরকারের যে দ্বিচারিতা, ব্যবসায়ীদেরকে কিভাবে একটা ফাঁদে ফেলে চাঁদাবাজি করা যায়।
এবার আসেন ভাই, শর্ট হলে বন্ধ করে দিব। না না, একটু আপনি 1-2 মিনিটে শেষ জি, 1-2 মিনিটে শেষ করব। আমাদের দেখেন রেস্তোরাঁয় আপনি একটা অফিস চালান, আপনি যদি এখানে কোনো রেস্তোরাঁয় অর্ডার দেন, আমার এখানে খাবার সাপ্লাই দাও, তাহলে 15% ভ্যাট, সাথে আবার 5% এইটি। আপনি যদি আবার ক্যাশ দিয়ে রেস্তোরাঁ থেকে কিনে নিয়ে আসেন, তাহলে 5% ভ্যাট। আপনি বলেন তাহলে আমরা কই যাব? এই একটা বিষয়। আপনি আসেন যে রেস্তোরাঁ, যারা বিভিন্ন ক্যান্টিন আছে, যত বাংলাদেশে স্টুডেন্টরা খায়, বিভিন্ন ওয়েলফেয়াররা খায়, সেখানেও কিন্তু ভ্যাট 5%, কিন্তু স্টুডেন্টরা ভ্যাট দিতে চায় না। আরেকটা বিষয় আছে কর্মচারীরা, যে আপনি আপনার কর্মচারীদের খাবার খাওয়াবেন, সেখানে 15% ভ্যাট, সাথে আবার 5% ইআইটি। তার মানে কি, আপনার পলিসির জন্য একটা ফ্যাক্টরি ওনার তার গরিব ওয়ার্কারকে খাওয়াইতে পারতেছে না, 20% ভ্যাট আপনাকে বেশি দিতে হচ্ছে। এইটা আজকে 6 বছর 10 বছর ধরে বলতেছি, নোবডি ওয়ান্ট টু লিসেন। মানে আপনি আপনার কোম্পানির কর্মচারীকে খাওয়াবেন, বিশেষ করে ইন্ডাস্ট্রিগুলোতে, সেই ইন্ডাস্ট্রিতে আপনি 15% ভ্যাট এবং 5% এইটি দিয়ে রাখছেন, এবং আবার যে সাপ্লাই দিবে তার উপর আবার একটা ট্যাক্স আছে। তাহলে সাধারণ মানুষ কীভাবে, সাধারণ ওয়ার্কাররা কীভাবে খাবে? এই হচ্ছে একটা বিষয়। লাস্ট আমরা যেটা বলি, আমাদেরকে যেভাবে ট্যাক্স নির্ধারণ করা হয় গ্রস প্রফিটের মাধ্যমে, যত আপনি টেকনোলজিক্যাল মানে ইম্পোজ করেন না কেন, কখনো ইসিআর, কখনো ইএফডি, কোনোটাই কাজে আসবে না, কোনোটাই কখনোই কাজে আসবে না। কারণ আপনাকে একসাথে সবাইকে নিয়ে করতে হবে। বাজারে যেই রেস্তোরাঁ ভালো চলে, আপনি শুধু তাকে দিবেন, আশেপাশের কাউকে দিবেন না। আমরা প্রথম থেকেই বলে আসছি এটা কার্যকর হবে না, আসলে কার্যকর হয় নাই। তাহলে কি হলো, আপনার আমাদেরকে সবাইকে ভ্যাটের আওতায় নিয়ে আসতে হবে। আমাকে এই যে এক্সপেরিমেন্টটা বন্ধ করে দিয়ে আমাদেরকে ওই যে গ্রস প্রফিটটা কিভাবে আপনি করবেন, আমরা প্রস্তাব দিয়েছি যে ভ্যাটের সাথে আপনি ট্যাক্সও নিয়ে নেন, আমার 1% ট্যাক্স নিয়ে নেন ভ্যাটের সাথে। প্রতি মাসে তো আমি জমা দিচ্ছি আপনাকে ভ্যাট, এবং প্রতি মাসে আমরা ট্যাক্সও জমা দিয়ে দিব। শুনতেই চায় না, কারণ তাহলে কি হবে জানেন, মানে ওই যদি ঠিকঠাক করে দেয়, তাহলে তো আমাদের মতো রেস্তোরাঁ থেকে আর এই চাঁদাবাজি করতে পারবে না। তো এই সব কিছু মিলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি জানি না রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, কারণ আপনার টাকা দরকার, রেভিনিউ দরকার। আপনি যদি শুধু শুধু আপনি সবার মুখে শোনেন কেউ হ্যাপি না, তাহলে আসলে এই যে আমাদের যে বিজনেস হচ্ছে, টাকা কই যায়? তো ধন্যবাদ সবাইকে।